প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি। দুর্ঘটনার উচ্চ ঝুঁকি 21 জায়গায়, এবছর ডেঙ্গুতে মৃত্যু 250 ছাড়ালো। দৈনিক যুগান্তর, সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে প্রধান উপদেষ্টাকে বিএনপির আসন ভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত। জামায়াত নেতার বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ ও অসদাচরণ, এনসিপি বলেছে। দৈনিক সমকাল, সরকারকে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চায় বিএনপি। 40 গাড়ি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি। শিক্ষকদের বাড়ি ভাড়া 2 ধাপে, শতকরা 15 বাড়বে। কালের কণ্ঠের শিরোনাম, 3 চ্যালেঞ্জে অর্থনীতি, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে ফখরুল। বাংলাদেশ প্রতিদিন, অন্তর্বর্তী হবে তত্ত্বাবধায়ক, এআই এর অপব্যবহার রোধে সমন্বিত সেল। মানব জমিনের শিরোনাম, দলীয় উপদেষ্টাদের অপসারণ, সরকারকে কেয়ারটেকার আদলে নেয়ার দাবি। খবরের কাগজ, তত্ত্বাবধায়কের ভূমিকায় আসুন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি। কালবেলা শিরোনাম, বিচারাদেশ নিয়ে 9/6 চট্টগ্রাম কাস্টম হাউসে, অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকারের রূপ দিতে বলল বিএনপি। দৈনিক সময়ের আলোয়, অন্তর্বর্তীর মধ্যে তত্ত্বাবধায়কের চরিত্র দেখতে চায় বিএনপি। গাছারা ভাব প্রশাসনে সচিবালয়ে স্নায়ুযুদ্ধ। ইনকিলাব, নভেম্বরের প্রথম সপ্তাহে প্রার্থী ঘোষণা, পেশাজীবী কর্মচারীরা ফের নামছে মাঠে। রূপালী বাংলাদেশ, আগুনে দগ্ধ অর্থনীতি, রাস্তার দিক থেকে পানি ছিটা দেরি 15 মিনিট, কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, লড়াইয়ে শিক্ষকদের বিজয়। আমার দেশ, ঐক্য চায় তৃণমূল, ভিন্ন হিসাব নেতাদের। দৈনিক করতোয়া, পাবনা মানসিক হাসপাতাল পাবে আন্তর্জাতিক রূপ, আন্দোলন স্থগিত, আজ ক্লাসে ফিরছেন শিক্ষকরা। মোটামুটি একটা স্বস্তির জায়গা তৈরি হলো অনেকদিন পর, প্রায় 10 দিন পর। কিন্তু আজকে যে আলোচনাটা প্রথমে আপনার সাথে করতে চাই, নতুন খবর, সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি। সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে প্রধান উপদেষ্টাকে বিএনপি বলেছে। সরকারকে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চায় বিএনপি। কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। গতকালকে বিএনপির একটা প্রতিনিধি দল আকস্মিকভাবেই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার পরে এই বক্তব্যটি এসেছে এবং অনেকগুলো জায়গায় বক্তব্যটা এক একজনে এক এক ধরনের বিশ্লেষণ করেছে, এক একভাবে এটিকে দেখেছে। তবে আমার নিজের যে পর্যবেক্ষণ সেটা হচ্ছে, সম্ভবত বিএনপি চাইছে যে সরকার নির্বাচন কেন্দ্রিক কাজগুলো করুক। আপনি খেয়াল করছেন যে সরকারের যে প্রেক্ষাপটে গঠিত হয়েছিল, তারপরে অনেকগুলো জায়গায় সরকারের যে সক্ষমতা আছে তার থেকে বেশি কতগুলো জায়গায় কাজ করছিল, দায়িত্ব নিয়েছিল এবং কাজ করার চেষ্টা করেছিল। দীর্ঘ রাষ্ট্র পরিচালনা এই ধরনের অভিজ্ঞতা না থাকার কারণে অনেকগুলো জায়গায় তারা কতগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং এখন এসে যেটা দেখা যাচ্ছে যে সরকারের মধ্যে সমন্বয়হীনতা ক্রমশই প্রকট আকার ধারণ করছে। সরকার এমন কতগুলো দায়িত্ব গ্রহণ করছে যে দায়িত্বগুলো আসলে সরকারের পক্ষে এটি কাঙ্ক্ষিত না, প্রয়োজন না, বিতর্ক তৈরি করছে এবং কোথাও কোথাও সরকার সম্পর্কে একটা সন্দেহ তৈরি করছে। আমি উদাহরণ হিসাবে বলি, চট্টগ্রামের যে বন্দর, এই বন্দরটা একটা লাভজনক বন্দর। এই বন্দরের পেছনে রাষ্ট্রের পক্ষ থেকে অর্থায়ন করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে। সেই বন্দরটি ডিপি ওয়ার্ল্ড নামে একটা প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার প্রস্তুতি চলছে এবং চট্টগ্রাম কেন্দ্রিক সবগুলো বন্দরই লিজ দেওয়ার। এই ধরনের ঘটনাগুলো তো আসলে টেন্ডার করা হয় বা কিছু একটা করার ব্যবস্থা। রাইট। প্রথমত হচ্ছে এটি নিজেরা পরিচালনা করলে লস হচ্ছে কোথায় কোথায়। আমরা যেটা দেখছি যে এই প্রতিষ্ঠানটা লস হচ্ছে না, এটি লাভজনক। দ্বিতীয়ত, এর পেছনে যে অর্থায়নটা, বিনিয়োগটা আমাদের দেশ করেছে এবং তার সক্ষমতা বাড়িয়েছে, রাষ্ট্রের খরচ। সুতরাং এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।
তার সাথে শুধু ব্যবসা বাণিজ্য না, রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টি ভাবমূর্তিও জড়িত। অনেকেই একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, আপনি দেখবেন যে আমাদের বন্দরে নানা রকমের অনিয়ম, অব্যবস্থাপনা ইত্যাদি ইত্যাদি আছে, সুতরাং এটিকে কারো হাতে দিয়ে দিতে হবে। তো সেটি যদি থাকে, অনেক জায়গায় দিয়ে দিতে হবে। আমাদের তো বাংলাদেশের মোটামুটি সব জায়গায় এই ধরনের অনিয়ম আছে, ছিদ্র আছে, রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতা আছে, সংসদ চলে না, এই জিনিসগুলো আমরা কি বিদেশি দিয়ে দিব কিনা। দ্বিতীয়ত হলো, একটা নির্বাচিত সরকার পেতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে, তার আগে এত তাড়াহুড়া করার পেছনে মানুষের মধ্যে একটা সংশয়, সন্দেহ তৈরি হচ্ছে যে আমাদের এখানে ব্যক্তিগত অথবা গোষ্ঠীগত কতগুলো লাভের বিনিময়ে আমরা অনেক প্রতিষ্ঠানকে অন্যদের হাতে তুলে দিয়েছি। আপনার খেয়াল থাকার কথা, একসময় আমাদের এখানে একটা জনপ্রিয় বক্তব্য ছিল, আদমজি বা পাটকল যদি আমরা বন্ধ করে দেই তাহলে আমাদের এখানে আরো 4টা যমুনা সেতু নির্মাণ করা সম্ভব। কথা উঠেছিল, এই কথাগুলো বলা হতো, এবং এর ভেতর থেকে পাট শিল্পের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট গড়ে তুলে পাবলিককে ওইভাবে তৈরি করে তারপরে আদমজি পাটকলটি বন্ধ করা হয়েছে এবং পাট শিল্পের 12টা বাজানো হয়েছিল। এখন সারা পৃথিবীতে যখন পাটের বিস্তার ঘটছে, আমাদের প্রতিবেশীরা যখন পাটের উপরে নির্ভর করে তাদের জিডিপি বাড়াচ্ছে, তাদের ইকোনমিতে নতুন প্রাণশক্তি আসছে, তখন বাংলাদেশের পাট শিল্পটা একেবারে ধুকে ধুকে শেষ হয়ে গেছে। আজকেও এই যে বন্দরটা অন্যদের হাতে দিয়ে দেওয়ার ভেতর থেকে আমি ধারণা করি যে এর পেছনে বৈষয়িক কতগুলো স্বার্থ আছে। তা না হলে আপনি অন্যান্য জায়গাগুলোতে অনেক সময় রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন, কথা বলছেন, বিভিন্ন বিষয়ে কথা বলছেন, এমনকি অনানুষ্ঠানিকভাবেও কথা বলছেন, কিন্তু এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে যাচ্ছেন 1 বছর 2 বছরের জন্য না, 30 বছরের জন্য। কিন্তু আপনার কি মনে হয়, আপনার কাছে ছোট্ট প্রশ্ন করতে, এই ক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলোর কোনো বক্তব্য স্পষ্ট পাওয়া গেল? ইতিমধ্যেই অনেকগুলো জায়গা থেকে বলা হয়েছে, এবং এর আগে ঢাকা চট্টগ্রাম অভিমুখে একটা লং মার্চ হয়েছিল আনু মোহাম্মদের নেতৃত্বে। হ্যাঁ, আনু মোহাম্মদটি ছিলেন না, এটি আলাদা, তারাই অনুসারীরাই আর কি। মূলত বামপন্থী দলগুলোর থেকে একটা লং মার্চ করা হয়েছিল, এখনো তারা কতগুলো অ্যাক্টিভিটির মধ্যে আছে। আমি মনে করি যে জাতীয় স্বার্থের ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলো একটা জায়গায় আসা উচিত। সরকারের ফোকাসের জায়গাটা, গত 1 বছর জনগণের প্রত্যাশা ছিল গণঅভ্যুত্থানের পরে আপনি সংস্কারের কতগুলো দৃশ্যমান পদক্ষেপ নেবেন, বিচারের অর্থবহ একটা নিরপেক্ষ বিচার, এবং এটিকে দৃশ্যমান করতে হবে, অনন্তকাল অপেক্ষা করা না। আর তৃতীয়ত হচ্ছে নির্বাচনের দিকে যাওয়া। আমার মনে হয় এই মুহূর্তে সরকারের সবথেকে বড় কাজটা হচ্ছে নির্বাচনের প্রস্তুতিটাকে দৃশ্যমান করা। আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, এবং কারো কারো পক্ষ থেকে এই বক্তব্যগুলো আসছে যে নির্বাচনকে দৃশ্যমান করার ক্ষেত্রে সরকারের সম্ভবত এক ধরনের গা ছাড়া ভাব আছে, অথবা সরকার তার যে মেকানিজম এটাকে দৃশ্যমান করতে পারছে না। আমি শেষ করব এই জায়গাটায়, সমন্বয়হীনতার যে জায়গাটি, গতকালকে এটি একটা সরকারের জন্য খুবই বিব্রতকর। গত পরশুদিন একজন উপদেষ্টা সোশ্যাল মিডিয়ায় বললেন, আমরা ভারতের সাথে রাষ্ট্রীয় স্বার্থ পরিপন্থী এই চুক্তিগুলো বাতিল করেছি। সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেল অভিনন্দনে। গতকালকে উপদেষ্টা বললেন যে এগুলো পুরোটাই ভুয়া, এবং মিডিয়ার পক্ষ থেকে লেখা হয়েছে, বলা হয়েছে যে প্রথম যে বক্তব্যটি এসেছিল উপদেষ্টার পক্ষ থেকে, যে এতগুলি চুক্তি, তার বক্তব্য জানার জন্য তারা অনেকবার চেষ্টা করেছে, কিন্তু তিনি রেসপন্স করেননি, ফোন ধরেননি। তাহলে সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলো, এর আগেও কিন্তু আমরা দেখেছি 1.5 লক্ষ রোহিঙ্গাকে ঈদের আগে আমরা দেশে পাঠিয়ে দিচ্ছি, একটা ওয়েব ক্রিয়েট করা হয়েছিল সোসাইটিতে। আমরা ওই যে নতুন একজন বিডার চেয়ারম্যানকে এনে আমাদের এখানে কর্মসংস্থানের বন্যা বইয়ে অনেক কিছু করলাম, এবং আমরা কত আনন্দিত হলাম যে এই ধরনের ইংরেজি কথা আমরা কোথাও শুনিনি। তো এই জিনিসগুলো কিন্তু ফিকে হয়ে গেছে। সুতরাং, এবং এই ঘটনাগুলো সরকারের সক্ষমতার ঘাটতি আছে, এটা আমরা জানি, নেচারের কারণে, অভিজ্ঞতার কারণে, রাজনৈতিক নানা রকমের টানাপোড়েনের কারণে একটা প্রতিকূল অবস্থায় তারা দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু সরকার যদি ক্রমশই তার পেরিফেরিটাকে বিস্তৃত করে, তাহলে সম্ভবত সরকার, দেশ যেমন বিপদে পড়বে, সরকারের ইমেজও সংকট বাড়বে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বিচার ব্যবস্থার কথা বললেন। আজকে মানে এতক্ষণে বোধহয় একটি অগ্রগতি হয়েছে যে গুমের মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে আজকে
আদালতে জামিনের জন্য আদালতে নেওয়া হবে। জামিন যদি না পায় তাহলে তারা কি কোন আদালতে যাবে? সেনা আদালতে নাকি? প্রথমত এর একটা ব্যাখ্যা দিয়েছে এই আদালতের যে চিফ প্রসিকিউটর, তিনি আদালত ঠিক করবেন যে তারা কোথায় থাকবে অভিযুক্ত। আচ্ছা, এর আগে সংসদ ভবনে কিন্তু সাব জেল ঘোষণা করে 2 জন নেত্রীকে সেখানে রাখা হয়েছিল। এর এখতিয়ার, আইনগত এখতিয়ার হচ্ছে আদালতের। আদালত ঠিক করে দিবে। এই যে ঘটনার প্রেক্ষিতে তারা গ্রেপ্তার হয়েছেন, আমি মনে করি যে সেনাবাহিনী বিচার কাজে যে সহযোগিতাটা করছে এটা আমাদেরকে মনে রাখা উচিত। তারা তাদের রানিং কর্মকর্তা বা সাবেক সহকর্মীদেরকে বিচারের মুখোমুখি করার জন্য কতগুলো ইতিবাচক ভূমিকা নিয়েছেন। যেদিন তাদেরকে কোর্টে হাজির করার কথা, আদেশটা হয়েছে তাৎক্ষণিকভাবে তাদেরকে একটা জায়গায় রেখেছেন যেখান থেকে তারা অন্য কোথাও চলে যেতে না পারেন এবং চেষ্টা না করেন। গত গণঅভ্যুত্থানের পরে গত 1 বছর সেনাবাহিনীর পক্ষ থেকে মোটামুটি সরকারকে একটা সহযোগিতা করার চেষ্টাটা আছে। গত গণঅভ্যুত্থানে মানুষের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই পরিবর্তনের পক্ষে একটা ভূমিকা রেখেছে। এজন্য সেনাবাহিনীকে স্যালুট করতে হয়। তার পেশাদারিত্ব রক্ষা করার চেষ্টা করেছে। তাদের অনেকগুলো সুযোগ ছিল আমাদের রাজনীতিতে অতীতে যেভাবে হস্তক্ষেপ, সেই ধরনের হস্তক্ষেপ করার, সেই কাজটি তারা করেনি। যারা অপরাধ করেছে তারা এই বাহিনীর থেকে অপরাধটা করেনি, তারা প্রেষণে অন্যান্য জায়গায় যখন দায়িত্ব পালন করছিলেন তখন কাজগুলো করেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন পুরো সেনাবাহিনীকে টার্গেট করে এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে, প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এর পেছনে অবশ্যই একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই বাহিনীটাকে, আমাদের অনেকেই বলে যে আমাদের গর্বের জায়গা, আমাদের অহংকারের জায়গা। আমি এতটা বলি না, কিন্তু আমাদের নিরাপত্তার জন্য এই বাহিনীটা আমাদের খুব প্রয়োজন। অবশ্যই আমাদের গর্বের জায়গা, যে কোনো দেশের জন্য এটি খুবই প্রয়োজন। আমাদের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ছিল, আমাদের দুর্যোগ দুর্বিপন্নয় তাদের ভূমিকা আছে। কোনো জায়গায় কতগুলো বিষয়ে অনেকের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু যেভাবে পুরো সেনাবাহিনীকে টার্গেট করে তাদের মনোবল ভেঙে দেওয়া, তাদের পেশাদারিত্বের যে জীবন সেখান থেকে বিচ্যুত করা, একজনকে টার্গেট করে প্রচারণা চালানো, এবং এটি শুরু হয়েছে কিন্তু এখন না। ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবো, ক্যান্টনমেন্ট আক্রমণ করব, এবং সবগুলো একই ছকে বাঁধা। আমরা চাই গুম খুনের সাথে যে কোনো বাহিনীর, নট অনলি সেনাবাহিনীর, অন্যান্য যে বাহিনীগুলো আছে তাদের কেউ যদি জড়িত থাকে, সরকারের কেউ, যিনি জড়িত হবেন তাকে অবশ্যই আইনের মুখোমুখি দাঁড় করব। কিন্তু 1-2 জন ব্যক্তির জন্য একটা বাহিনী বা একটা সংস্থাকে টার্গেট করে অথবা সেখানকার কেউকে অপছন্দ করি বলে তার বিরুদ্ধে যে লাগাতার অপপ্রচার, বিষোদ্গার এবং জনগণ সেনাবাহিনীকে মুখোমুখি করে দেওয়ার যে চেষ্টাটা, সেটা করবেন না, সেটা ভয়ঙ্কর হবে আমাদের জন্য। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা একটা বাহাত চলছে এই সময়ে, বিশেষ করে এনসিপি এবং জামায়াতের মধ্যে। তো এই বাহাসের কথা কেন বলছি, যে তাদের সখ্যতার কথাটা তো সবাই জানে। তো এখন হঠাৎ করে এই যে জন্ম নিয়ে এই বাপের সঙ্গে লড়াই করতে এসো না, এরকম একটা বক্তব্য শোনা গেল। তাহলে এসব কি, মানে এটা কি শুধুই রাজনৈতিক বাহাস? প্রথমত যিনি বক্তব্যটা দিয়েছেন, জামাতের সবথেকে দায়িত্বশীল গুরুত্বপূর্ণ একজন নেতা, মহাসচিব, তার কাছ থেকে, একজন রাজনীতিবিদের কাছ থেকে আরেকটা রাজনৈতিক দল সম্পর্কে এই যে বক্তব্যটা, এটা অনাকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আপনি কোনো একটা দলের সমালোচনা করতে পারেন, এনসিপির অনেকগুলো সমালোচনা করার মতন বিষয় আছে, ক্রিটিক করার বিষয় আছে, কিন্তু একটা দল সম্পর্কে আমাদের একটা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনছি যে এনসিপিকে গড়ে তোলার ক্ষেত্রে জামাতের একটা এক্সক্লুসিভ প্ল্যান থেকে ছায়া ছিল, সহযোগিতাও করেছে। তারপরে নানা জায়গা থেকে কথাও এসেছে যে 2 সিপি, জামাত আর এনসিপি ইত্যাদি ইত্যাদি। তো আমরা জনগণকে, আপনি নানা রকমের ব্যাখ্যা বক্তব্য নিয়ে আসতে পারেন, কিন্তু একটা দল সম্পর্কে বলার ক্ষেত্রে মানুষের সামনে যখন বলবেন, নিশ্চয়ই সেই শালীনতা, সেই শ্রদ্ধা এটি থাকা উচিত। আমি এই নেতার কাছ থেকে মাঝে মধ্যে এই ধরনের বেশ গরম গরম কথাগুলো শুনি। আমরা চাই আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হোক, ভাষার ক্ষেত্রে পরিবর্তন হোক, অন্য দলের প্রতি শ্রদ্ধা সম্মানের প্রদর্শন হোক, এটি হোক, প্রদর্শন করা হোক।
আর বাংলাদেশের রাজনীতিতে যে অন্ধকার, পেছন থেকে কলকাঠি নাড়ার যে সংস্কৃতিটা চলছে, এটাও বন্ধ হোক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের আরও বিষয় ছিল। আমাদের সম্মানিত শিক্ষকদের আন্দোলন স্থগিত হয়েছে এবং তারা আজকে ক্লাসে ফিরে গেছেন, এটি একটি শুভ সংবাদ। আর খেলার কথা আলোচনা করলাম না, আমরা একেবারে লড়াই করতে করতে একেবারে সুপার ওভারের জায়গায় যেভাবে আমাদের ক্রিকেট কাল লড়াই করলো, সেটা বোধ করি একটু কি বলবো। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।